বিএনপি যদি তাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতেও চায়, তারপরেও তাদেরকে সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে। সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত বিএনপি সরকার তাই তার 2/3 ক্ষমতা দিয়ে তাদের ঘোষিত নির্বাচনী ইস্তেহার কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বিএনপি এখন তাদের নিজের পাতানো ফাঁদে নিজেই বোধহয় পা দিচ্ছে। একটি বাক্য দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে যে বা যারাই অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়ার পরে সবাই এক একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছিল বা আমরা উঠে যাই। আবার যখন আমরা ক্ষমতায় থাকি না, আমরা রাজপথে থাকি, তখন অনেকেই আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। এটা হচ্ছে আমাদের একটা এই 54-55 বছরের ইতিহাসের কমন প্র্যাকটিস। ইতিমধ্যেই আমরা আমাদের কিনোট স্পিকারের কাছ থেকে আমরা মূল প্রবন্ধের পাঠ্য আমরা ইতিমধ্যেই জেনেছি এবং বুঝেছি। এখান থেকে আমরা যেটাই বুঝলাম, আমি আমার মা এবং বাবার মধ্য দিয়ে জন্মলাভ করে পৃথিবীতে আসছি। জন্মের পরে এখন আমি প্রশ্ন তুলছি, আমার বাবা মা কে? তাদের তো আমি চিনি না। তা আজকে যে প্রশ্নটি আমাদের সামনে বড় একটা প্রবলেম হয়ে দেখা দিয়েছে, যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন এবং গণভোট যে জায়গা থেকে আসছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, এখন আমি ওই প্রক্রিয়া ওই জায়গাটাকে আমি প্রশ্নের একটা বড় একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছি। আমি আজকে যারা রুলিং পার্টি ক্ষমতাসীন তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা যদি পরিপূর্ণভাবে সংবিধান মানতে চান, আমাদের কোনো আপত্তি নাই ভাই, কিন্তু এই জায়গাতে আপনাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, জনগণের সামনে পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা পরিপূর্ণভাবে আজকে থেকে সংবিধান মানব। যদি আপনারা মানেন তাহলে আমরা তার আলোকে অ্যাক্ট করব। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে, আপনারা আপনাদের পক্ষে যেটা যাবে সেটা মানবেন, আর যেটা পক্ষে যাবে না সেটা মানবেন না। এরকম দ্বিচারিতা আমরা মানতে পারি না এবং মানব না, কথা একবারে স্পষ্ট। এখন আসে নির্বাচনের আগে বর্তমান রুলিং পার্টি বিএনপি, এই বিএনপি যে ইস্তেহার, যে অঙ্গীকার জনগণের সামনে করেছিল, তারা আসলে এই সংবিধান অনুযায়ী তাদের সেই ইস্তেহার, তাদের সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে কি পারবে না? যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের সেই অঙ্গীকার প্রেজেন্ট কনস্টিটিউশন অনুযায়ী সেটা বাস্তবায়ন করতে কোনোভাবেই পারবে না। বিএনপির ঘোষিত 31 দফার প্রথম দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, যেটা ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট শিশির মুনির ভাই বলেছেন, সেটা তারা এখনো করেন নাই। এবং বিএনপির 31 দফার অন্যতম একটা দফা হচ্ছে যে তারা আগামীতে পার্লামেন্ট গঠন করলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করবে, এটা স্পষ্ট লেখা আছে না ভাই? এখন বিএনপি যে লজিক দেখাচ্ছে, সংবিধানের দোহাই দিচ্ছে যে আমরা 2/3 মেজরিটি পেয়েছি, আমরা 142 দিয়ে সংবিধান সংস্কার করে আমরা আমাদের সব কিছু বাস্তবায়ন করব। আচ্ছা, আমাদের সংবিধানে 142-এ কী লেখা আছে? যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সরকার গঠন করে, আর এই ক্ষমতা দিয়ে তারা সংবিধান সংস্কার করবে, সংশোধন করবে। কি কি সংশোধন করবে তার বিশদ ব্যাখ্যা আমাদের সংবিধানে লেখা আছে। কিন্তু এটাও বলা আছে যে কোনো রাজনৈতিক দল 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও সংবিধানের যে মৌলিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামো, এই কাঠামোতে ওই রাজনৈতিক দল বা সরকার হাত দিতে পারবে না। এখন বিএনপি বলেছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আমাদের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে, যখন আপনি এই 1 ক্যামেরা পার্লামেন্টকে 2 ক্যামেরাতে পুনর্গঠন করতে চান, বিনির্মাণ করতে চান বা গঠন করতে চান, তাহলে আপনি আপনার এই 2/3 ক্ষমতা দিয়ে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিবেন? কোনোভাবেই এটা সম্ভব নয়। আমি একটা আর্টিকেল দিয়ে বুঝাচ্ছি, কোনোভাবেই এটা সম্ভব নয়। সুতরাং এখান থেকে স্পষ্ট, বিএনপি যদি তাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতেও চায়, তারপরেও তাদেরকে সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে। সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত বিএনপি সরকার তাই তার 2/3 ক্ষমতা দিয়ে তাদের ঘোষিত নির্বাচনী ইস্তেহার কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বিএনপি এখন তাদের নিজের পাতানো ফাঁদে নিজেই বোধহয় পা দিচ্ছে। আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি আইন সংবিধানের বিশদ ব্যাখ্যা। বর্তমান রুলিং পার্টির মিনিস্টাররা বারবার বলার চেষ্টা করছেন পার্লামেন্ট আমাদের সার্বভৌম প্রতিষ্ঠান, আমরা যা ইচ্ছা তাই করব, এখানে সব কিছু হবে। এটা একটা ভেগ এবং ফলস স্টেটমেন্ট।
পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো পার্লামেন্ট সার্বভৌম নয় অ্যাকসেপ্ট ইউকে। কারণ সংসদ যদি সার্বভৌম প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে এই সংসদের আইন আদালত বাতিল করতে পারে কি পারে না, এটা তো আপনারা সবাই জানেন। বাংলাদেশ সংসদের অনেক আইন আমাদের সর্বোচ্চ আদালত অতীতে বাতিল করে দিয়েছে। কারণ পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কোনো সার্বভৌম প্রতিষ্ঠানের কোনো আইন সর্বোচ্চ আদালত বাতিল করতে পেরেছে, সুযোগ নেই। এখন আমরা এই প্রশ্নটা করতে পারি না ভাই যে আপনারা যে সার্বভৌম প্রতিষ্ঠানের কথা বলছেন এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন? বিকজ অফ আর্টিকেল নাম্বার 7 যে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারীকে জনগণ, যেহেতু জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলছেন যে আমাদের পার্লামেন্ট সার্বভৌম। তো একই প্রশ্ন তো আমরাও করতে পারি, যে জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে সেই একই জনগণ সরাসরি ভোট দিয়ে গণভোট বাস্তবায়ন করেছে, তাহলে গণভোটটা বেশি পাওয়ারফুল নাকি আমাদের এই জাতীয় সংসদ যেটা প্রতিনিধির মধ্য দিয়ে ঘুরে এসে গঠন হয়েছে সেটা বেশি মানে আপনার পাওয়ারফুল নাকি যেটা জনগণ প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোট দিয়ে বাস্তবায়ন করেছে? অফকোর্স গণভোট। তাহলে এই গণভোট নিয়ে আপনারা আজকে এত ফেরকা দেখাচ্ছেন কেন? সুতরাং এখান থেকে একবারে স্পষ্ট প্রতীয়মান এখানে তাদের একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এখন আমাদের মূল প্রবলেমটা একটা শব্দে আটকে আছে, সংস্কার নাকি সংশোধন। বিএনপি নির্বাচনের আগে স্পষ্ট করে বলেছে তারাও সংস্কার চাই, আমরা গণ অধিকার আমরাও সংস্কার চাই, জামাতও চাই, অন্যান্য দলগুলো চাই। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে বিএনপি এখন ওই সংস্কার নামক শব্দটি থেকে বেরিয়ে তারা এখন সংশোধনের পথে হাঁটছে। আমি মনে করি একটা শব্দে যদি আমরা একটা পয়েন্টে আসতে পারি তাহলে এই সংকট আর বেশি দিন সামনে আগাবে না। কিন্তু এই জায়গায় তারা যদি ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে হাঁটে, তাহলে বিএনপিকে বড় ধরনের খেসারও সামনে দিতে হবে। সংবিধানের দোহাই দিয়েন না দয়া করে, এটা আল্লাহর কোনো বাণী নয়, এটা ঐশী কোনো বাণী নয়, এটা পরিবর্তনযোগ্য, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা চাই আপনারা আগামীতে সুন্দরভাবে একটি সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দেন। হঠাৎ করে রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক আমরা শুনতে পাচ্ছি, এটা অশনি সংকেত। আমরা চাই না রাজপথে আবার আন্দোলন সংগ্রাম হোক, কিন্তু এই জন্য সরকারকে কোঅপারেটিভ হতে হবে। আজকে যদি রাজপথে আন্দোলন তৈরি হয় এর জন্য সবচাইতে বড় লায়েবল হবে, দায়ী হবে সরকার। সরকারের কারণেই রাজপথে আন্দোলন সংগ্রাম তৈরি হবে এবং জনগণ ভোগান্তিতে পড়বে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক,
উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।